আসসালামু আলাইকুম। আমরা আজকে তোমাদের জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এই অধ্যায়ের সালোক সংশ্লেষণ টপিক নিয়ে আলোচনা করব। সালোক সংশ্লেষণ মানে হলো যেই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে আমরা বলি সালোক সংশ্লেষণ। আমরা আজকে এই টপিক দিয়ে তোমাদের এই অধ্যায়টা শুরু করব। এই টপিকটা ভালোভাবে বোঝার জন্য বোর্ডে ভালোভাবে মনোযোগ দাও। আমরা এটা বোঝার জন্য প্রথমে একটা সবুজ পাতা নিলাম। তো এটা ধরো একটা সবুজ পাতা, এই পাতায় অসংখ্য ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। এই ছিদ্রগুলোর মাধ্যমে উদ্ভিদ তার অতিরিক্ত যে পানি থাকে সেই পানিকে বাষ্প আকারে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়ার ফলে কি হয়, উদ্ভিদ আবার পরের দিনে মূল থেকে পানি শোষণ করতে পারে এবং এই পানির মাধ্যমে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করতে পারে। এই পুরো প্রক্রিয়াকে কিন্তু বলা হয় প্রচ্ছেদন। তাহলে গাছের পাতায় এরকম অসংখ্য ছোট ছোট ছিদ্র পাওয়া যায়। এই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রকে বায়োলজিতে এক বচনে বলা হয় স্টোমা, আর বহু বচনে বলা হয় স্টোমাটা। এবং এই যে পত্ররন্ধ্র, আমরা এর কাজটা একটু আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। এই পত্ররন্ধ্রগুলোর মাধ্যমে উদ্ভিদ তার অতিরিক্ত পানিকে জলীয় বাষ্প আকারে বায়ুমণ্ডলে ছেড়ে দেয় এবং এই পানি হারানোর ফলে উদ্ভিদ কী করতে পারে, আবারও মূল দিয়ে পানি শোষণ করতে পারে এবং পানির মাধ্যমে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করতে পারে। সুতরাং উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়ায় এই পত্ররন্ধ্রের কিন্তু ব্যাপক গুরুত্ব রয়েছে। এর বাইরে উদ্ভিদ এই পত্ররন্ধ্রের মাধ্যমে আরও একটা কাজ করে, সেটা হলো বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে আমরা এটাও শিখলাম যে পত্ররন্ধ্র দিয়ে প্রচ্ছেদন হয় এবং প্রচ্ছেদনের পাশাপাশি উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। এবার আসো, উদ্ভিদের যে মূল রয়েছে, এই যে উদ্ভিদের যে মূল রয়েছে, ধরো আমরা যদি এরকম করে এমনিতে আঁকাই, এটা একটা ধরো মূল। তো এই মূলে অসংখ্য এরকম মূল রোম রয়েছে। এই মূলে অসংখ্য মূল রোম রয়েছে। তো এই যে এগুলা ধরো যদি মূল রোম হয়, যেগুলো আমি আঁকালাম, এগুলা যদি মূল রোম হয়, এই মূল রোমগুলোর মাধ্যমে উদ্ভিদ পানি সংগ্রহ করে। তাহলে উদ্ভিদ আবার এই মূল রোম দিয়ে পানিও সংগ্রহ করলো। তাহলে পত্ররন্ধ্র দিয়ে সংগ্রহ করলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর মূল রোম দিয়ে সংগ্রহ করলো পানি। এবারে কি হবে, এরপরে সূর্যের আলোর উপস্থিতিতে এই পানিটা সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে যাবে। পানিতে যে হাইড্রোজেন আর হাইড্রক্সিল থাকে, এই সূর্যের আলোর শক্তি নিয়ে হাইড্রোজেনটা শক্তিপ্রাপ্ত হয়ে হাইড্রক্সিলের বন্ধন থেকে নিজেকে মুক্ত করবে। করে এই পানির মধ্যে যে হাইড্রোজেন আর হাইড্রক্সিল থাকে, তোমরা সবাই জানো যে পানিতে এরকম হাইড্রোজেন থাকে আর কি থাকে, হাইড্রক্সিল থাকে, একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পানি তৈরি করে। এই সূর্যের আলোর উপস্থিতিতে এই বন্ধনটা ভেঙে যাবে। সূর্যের আলো নিয়ে হাইড্রোজেন গতিপ্রাপ্ত হবে এবং হাইড্রোজেন গতিপ্রাপ্ত হয়ে হাইড্রক্সিলের আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাবে, পানিটা ভেঙে যাবে। এভাবে সূর্যের আলোর উপস্থিতিতে পানির ভেঙে যাওয়াকে বলা হয় ফটোলাইসিস। সূর্যের আলোর উপস্থিতিতে পানি এরকম ভেঙে যাওয়াকে বলা হয় ফটোলাইসিস। ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, আর লাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ বা ভেঙে যাওয়া। তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে পানিটা ভেঙে গেল, হাইড্রক্সিল থেকে হাইড্রোজেনটা মুক্ত হয়ে গেল, এটাকে আমরা বলতেছি ফটোলাইসিস। ফটোলাইসিসের পাশাপাশি আরও একটা কথা বলতে পারি, সেটা হলো পানির জারণ। এখানে যেটা ঘটলো সেটাকে আমরা বলতে পারি পানির জারণ। আমি পরবর্তীতে তোমাদের শেখাবো, জারণ মানে হলো আসলে হাইড্রোজেন মুক্ত হওয়া। হাইড্রোজেন মুক্ত হয় যে বিক্রিয়ার মাধ্যমে, তাকেই বলা হয় জারণ। তাহলে ফটোলাইসিস হলো পানির জারণ হলো, হয়ে এখান থেকে হাইড্রোজেনটা মুক্ত হয়ে সেই হাইড্রোজেন গিয়ে যুক্ত হলো কার্বন ডাইঅক্সাইডের সাথে। তাহলে সূর্যের আলোর শক্তি নিয়ে এখানে হাইড্রক্সিল থেকে হাইড্রোজেনটা মুক্ত হয়ে গেল, এটাকে আমরা বলতেছি ফটোলাইসিস বা পানির জারণ ঘটলো। হাইড্রোজেনটা গিয়ে যুক্ত হলো কার সাথে, কার্বন ডাই অক্সাইডের সাথে। এই যে হাইড্রোজেনটা কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হলো, এটাকে আমরা বলবো হচ্ছে কার্বনের বিজারণ। এখানে যেহেতু কার্বনের সাথে
হাইড্রোজেন যুক্ত হলো, তাই এই বিক্রিয়াকে আমরা বলবো কার্বনের বিজারণ ঘটলো। তাহলে এখানে ঘটলো কার্বনের বিজারণ। এই কার্বনের বিজারণের ফলে এখন কি হলো দেখো, এখানে আগে থেকেই কার্বন এবং অক্সিজেন ছিল, হাইড্রোজেন যুক্ত হলো, সুতরাং আমরা একটা নতুন যৌগ পাবো C6H12O6। তোমরা জানো এটাকে আমরা বলি হচ্ছে গ্লুকোজ। তোমরা এটাকে গ্লুকোজ নামে অলরেডি চিনেছো, আগে থেকে চেনো। তাহলে গ্লুকোজ তৈরি হলো। এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামই কিন্তু সালোক সংশ্লেষণ। তাহলে আমি দুইবার করে এই সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা তোমাদের বলি, তোমরা ঠোঁটস্থ করে ফেলো। তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়ার মাধ্যমে, সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়ার মাধ্যমে এই যে গ্লুকোজ তৈরি হলো, এই গ্লুকোজ তৈরি হওয়ার নামই কিন্তু আসলে সালোক সংশ্লেষণ। এবং দেখো, যেহেতু গ্লুকোজ তৈরি করতে আমাদের কার্বনের প্রয়োজন হয়েছে, পানির প্রয়োজন হয়েছে, তাই কিন্তু একে আমরা কি বলি, একে আমরা কিন্তু একটা নাম দিব, নামটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বো কেন দিলাম, কার্বো দিলাম এই কারণে এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, তাই দিলাম কার্বো। আর পানি আছে, পানিকে তোমরা জানো যে হাইড্রো বলে, সেখান থেকে নাম দিলাম হাইড্রেট। এই জন্য গ্লুকোজকে কিন্তু কি বলা হয়, কার্বোহাইড্রেট বা শর্করা, বাংলায় বলা হয় শর্করা। তাহলে আমরা শিখে ফেললাম সংক্ষেপে কিভাবে উদ্ভিদ এই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আমরা এটাকে আবার একবার তোমাদের বলি। তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। আমি যদি পুরো ব্যাপারটা তোমাদের সাথে আরেকবার যদি আমি আলোচনা করি, তাহলে কি হলো, তাহলে গাছের পাতায় অসংখ্য ছিদ্র থাকে, যে ছিদ্রগুলোকে আমরা বাংলায় বলি পত্ররন্ধ্র, আমরা বায়োলজিতে এক বচনে বলি স্টোমা এবং বহু বচনে বলি হচ্ছে স্টোমাটা। এই পত্ররন্ধ্রগুলোর যদি এক নম্বর কাজ বলা হয়, তাহলে এক নম্বর কাজ হচ্ছে প্রচ্ছেদন। এবং তোমরা এখন প্রচ্ছেদন সম্পর্কেও জানো। প্রচ্ছেদন মানে হলো উদ্ভিদ তার অতিরিক্ত পানিকে বাষ্প আকারে বায়ুমণ্ডলে ত্যাগ করবে। এই বায়ুমণ্ডলে ত্যাগ করার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হলো প্রচ্ছেদন। এই পত্ররন্ধ্রের মেইন কাজটাই হলো প্রচ্ছেদন। এবং প্রচ্ছেদন করার মাধ্যমে উদ্ভিদের কি উপকার হয়, উদ্ভিদ আবার মূলের মাধ্যমে পানি শোষণ করতে পারে, পানির মাধ্যমে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করতে পারে। তো যাই হোক, আমরা এখানে কিন্তু পত্ররন্ধ্রকে নিয়েছি প্রচ্ছেদন করানোর জন্য নয়। আমরা এখানে পত্ররন্ধ্রকে নিয়েছি কেন, কারণ এর মাধ্যমে উদ্ভিদ আরও একটা কাজ করে, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে। তাহলে পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করা হলো, উদ্ভিদের মূলে যে মূলরোমগুলো থাকে সেই মূলরোমের মাধ্যমে পানি সংগ্রহ করা হলো, তারপরে সূর্যের আলো সেখানে পড়লো। সূর্যের আলোর মাধ্যমে এই যে পানিতে যে হাইড্রোজেন আর হাইড্রক্সিল থাকে, এই সূর্যের আলোর মাধ্যমে হাইড্রোজেন শক্তিশালী হলো, হাইড্রক্সিল থেকে নিজেকে মুক্ত করলো। এই যে পানিটা ভেঙে গেল, হাইড্রক্সিল থেকে হাইড্রোজেনটা মুক্ত হলো, পানির এই ভেঙে যাওয়াকে আমরা বলতেছি ফটোলাইসিস হলো। আর ফটোলাইসিস না বলে এটাকে আমরা আবার এটাও বলতে পারি পানির জারণ হলো। এখানে জারণ মানে হচ্ছে কোনো বিক্রিয়া থেকে হাইড্রোজেন মুক্ত হওয়া, হাইড্রোজেন মুক্ত হওয়াকে বলা হচ্ছে জারণ। এবার ওই হাইড্রোজেনটা এসে এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হলো। এখন এখানে হাইড্রোজেন যদি যুক্ত হয়, তাহলে আমরা কি নাম দিব, বিজারণ। তাহলে এখানে ঘটলে হচ্ছে কার্বনের বিজারণ এবং তৈরি হলো কি, তৈরি হলো হচ্ছে গ্লুকোজ। আর এই গ্লুকোজটাকে আমরা বলতেছি কার্বোহাইড্রেট। এটাকে কার্বোহাইড্রেট কেন বলা হয়, এখানে কার্বন ডাইঅক্সাইডও আছে, পানিও আছে। তাহলে কার্বো আর এই যে পানির জন্য হাইড্রেট, এই জন্য একসাথে কি বলা হয়, কার্বোহাইড্রেট বা শর্করা। এই পুরো প্রক্রিয়াটার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ। এবং দেখো, এখানে কিন্তু সূর্যের আলো মানে আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে। প্রথমে সূর্যের আলোর যে শক্তি, আলোক শক্তি, সেটা এই পানির হাইড্রোজেনের গতিশক্তিতে পরিণত হয়েছে। তারপরে সেই হাইড্রোজেনটা ওই শক্তিকে ব্যবহার করে কার্বনের সাথে একটা বন্ধন দ্বারা যুক্ত হয়েছে। আর এই বন্ধনটাকেই কিন্তু কি বলা হয়, রাসায়নিক শক্তি। রাসায়নিক বন্ধন মানেই কিন্তু আসলে মানে রাসায়নিক শক্তি মানেই কিন্তু আসলে রাসায়নিক বন্ধন শক্তি। তাহলে আলটিমেটলি এখানে আমি এটাও বলতে পারি যেখানে আলোক শক্তি রাসায়নিক বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়েছে, আলোক শক্তি রাসায়নিক বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা এটা বলতেই পারি যে এইখানে আসলে যেটা ঘটলো সেটা হলো আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হলো। এই হলো মোটামুটি সালোক সংশ্লেষণ সম্পর্কে একটা সংক্ষেপে একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম আমি। এখন আসলে এই ব্যাপারটাকে আমরা একটু লিখেই তোমাদেরকে দেখাই।
তাহলে আমরা এবার এই স্লাইডে সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা তোমাদের লিখে দেখাই। তাহলে সালোক সংশ্লেষণের সংজ্ঞা, সংজ্ঞাটা লিখলে এভাবে লিখতে হবে, সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানির মাধ্যমে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপাদনের প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে। এখানে একটু মনে রাখা দরকার, এখানে আসলে সালোক কেন বলতেছি। সালোক বলতেছি কারণ এখানে সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন, সূর্যের আলো থাকতে হবে, এই জন্য বলা হচ্ছে সালোক। আর এই যেখানে লেখা আছে সংশ্লেষণ, এই সংশ্লেষণ মানে হলো আসলে নতুন কিছু উৎপাদন, নতুন কিছু উৎপাদন করাকে কিন্তু বলা হয় হচ্ছে সংশ্লেষণ। তো এই জন্য এই পুরো প্রক্রিয়াটার নাম কিন্তু হচ্ছে সালোক সংশ্লেষণ। এবং এটাকে আমরা ইংরেজিতে ফটো কেন বলতেছি, ফটোসিনথেসিস। এখানে ফটো মানে হচ্ছে আলো, আর এই সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ। তাহলে এই পুরো ব্যাপারটাই সূর্যের আলোর সাহায্যে নতুন কিছু সৃষ্টি হয়, তাই এই পুরো প্রক্রিয়াকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। এবার আসো, এই সালোক সংশ্লেষণকে যদি আমি এখন বলি যে এখানে আসলে কি হয়, এখানে সূর্যের যে আলোক শক্তি, এটা আসলে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এখন আসো আমি তোমাদেরকে এই ব্যাপারটাকে তোমাদের বিক্রিয়ার মাধ্যমে আবার আমি দেখাই। এখন যদি বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে দেখাই, তাহলে আমরা এখানে তৈরি করতে চাই গ্লুকোজ। তো এই গ্লুকোজটা তৈরি করার জন্য আমার প্রথমে কার্বন লাগবে। তো কার্বনের জন্য আমি এখানে কার্বন ডাই অক্সাইড নিব বায়ুমণ্ডল থেকে, এবং এখানে যেহেতু 6টা কার্বন, তাহলে আমাকে কার্বন ডাই অক্সাইড নিতেও হবে 6 অণু। তো আমি গ্লুকোজ তৈরি করব, সেই জন্য প্রথমে 6টা কার্বন ডাই অক্সাইড নিলাম। কার্বন ডাই অক্সাইড নিলাম, এই কার্বনের জন্য নিলাম কার্বন ডাই অক্সাইড, 6টা কার্বনের জন্য আমি 6টা কার্বন ডাই অক্সাইড নিলাম। এখন এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন নাই, তাহলে আমাকে হাইড্রোজেনের জন্য নিতে হবে পানি। এখন পানি নিব হচ্ছে কয়টা, 12টা। এখানে হাইড্রোজেন 12টা আছে, এখানে আমি পানি নিব হচ্ছে 12টা। তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু পানি মিলিত হয়ে তৈরি করবে হচ্ছে 1 অণু গ্লুকোজ। এখন এই বিক্রিয়া তুমি যদি সমতা করতে যাও, তাহলে কি হবে, এখানে দেখবা যে এই পানি থেকে হাইড্রোজেনটা এখানে চলে আসে। তাহলে পানি থেকে যখন হাইড্রোজেন এখানে চলে আসে, তখন এখানে তো হাইড্রোক্সিল রয়ে যায়। তো ধরে নাও পানি থেকে যখন হাইড্রোজেন চলে যায়, তখন হাইড্রোক্সিল রয়ে যায়। এইরকম ধরে নাও 4টা করে হাইড্রোক্সিল একসাথে হলো। তো তখন ওই 4টা করে হাইড্রোক্সিল মিলিত হয়ে আবারও কিন্তু কি তৈরি করে, পানি তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে। তাহলে আমি যখন গ্লুকোজটা তৈরি করতেছি, এই গ্লুকোজ তৈরি করতে গিয়ে প্রথমে আমার এই কার্বন দরকার। তো সেই কার্বনের জন্য আমি কার্বন ডাই অক্সাইড নিলাম 6টা,
হাইড্রোজেন দরকার, হাইড্রোজেন আমি পানি নিলাম এবং পানি নিলাম কয়টা, 12টা। কেন পানি 12টা নিলাম বলো তো? কারণ একটা পানি মানে হলো এই যে এইরকম, দেখো ভালো করে বোর্ডের দিকে তাকাও, একটা পানি মানে হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল। তাহলে আমার 12টা হাইড্রোজেন প্রয়োজন, তাহলে 12টা হাইড্রোজেনের জন্য আমি এখানে 12টা পানি নিলাম, কারণ তাহলে 12টা হাইড্রোজেন পাবো। বাকি থাকলো কি বলতো, হাইড্রোক্সিল। তো এই হাইড্রোক্সিল এরকম করে আলাদা করে যুক্ত হলো, হাইড্রোক্সিল নিজে নিজে আলাদা করে যুক্ত হলো। তো ধরো 4টা করে হাইড্রোক্সিল যদি যুক্ত হয়, তাহলে এখানে আবার পানি এবং অক্সিজেন তৈরি হবে। এবং পুরো বিক্রিয়াকে তুমি সমতা করলে দেখবা এখানে তুমি সাথে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেনও নির্গত হচ্ছে। তাহলে আমরা এই পুরো বিক্রিয়াটাকে একটু আরেকবার আলোচনা করি। তাহলে আমরা আসলে তৈরি করতে চাই কি? আমরা আসলে তৈরি করতে চাই এই গ্লুকোজ। তো গ্লুকোজ তৈরি করতে গেলে আমার কার্বন লাগবে, কার্বন কয়টা লাগবে, 6টা। তাহলে কার্বনের জন্য আমি প্রথমে নিব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 6টা কার্বন লাগবে, তার মানে আমি 6টা কার্বন ডাইঅক্সাইড নিব। নেওয়ার পরে আমার লাগবে হচ্ছে হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেন কয়টা লাগবে, 12টা। তো হাইড্রোজেনের জন্য আমি পানি নিলাম, পানি নিব কয়টা, 12টাই নিব, কারণ আমি এক পানি থেকে এক হাইড্রোজেন পাবো। তাহলে 12টা পানি থেকে আমি 12টা হাইড্রোজেন পাবো, তো এই জন্য 12টা পানি নিলাম। নেওয়ার পরে যখন আবার গ্লুকোজটা তৈরি হয়ে গেল, আমার এরকম অনেকগুলো হাইড্রোক্সিল বেঁচে গেল। এই হাইড্রোক্সিলগুলো তখন মিলিত হয়ে আবার পানি তৈরি করবে এবং অক্সিজেন নির্গত করবে। এ কারণেই আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের পাশাপাশি উদ্ভিদ থেকে অক্সিজেন পাই। উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দেয় এভাবেই। কিন্তু এখানে এই যে গ্লুকোজটা যে তৈরি হলো, এই গ্লুকোজটা হচ্ছে এখানকার মেইন প্রোডাক্ট। এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। এখানে আসলে এই গ্লুকোজটা তৈরি করার মেইন উদ্দেশ্য ছিল, এটা মেইন প্রোডাক্ট। আর এই যে তোমার পানি এবং অক্সিজেন যে নির্গত হলো, এটা আসলে এই যে হাইড্রোক্সিল রয়ে গেছিল, সেই হাইড্রোক্সিল থেকে এই পানি আর অক্সিজেন তৈরি হয়েছে। তো এই কারণে এগুলো আমাদের মেইন প্রোডাক্ট নয়, এগুলো হচ্ছে আমাদের উপজাত বা বাই প্রোডাক্ট। এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল না, কিন্তু আমাদের এখানে বেঁচে গেছিল ওএইচ, হাইড্রোক্সিল বেঁচে গেছিল, ওগুলা দিয়ে এগুলো তৈরি হয়েছে। এই জন্য এখানে আমরা এই যে পানি আর অক্সিজেনকে কি বলি, পানি আর অক্সিজেনকে আমরা বলি হচ্ছে উপজাত। আর এখানে আমাদের গ্লুকোজটা হচ্ছে মেইন, আমাদের হচ্ছে প্রোডাক্ট বা মূল উৎপাদ হচ্ছে আমাদের হচ্ছে গ্লুকোজ। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম দেখো। এখানে আমরা আলোচনা করলাম পুরো সালোক সংশ্লেষণকে সংক্ষেপে তোমাদেরকে বলে দিলাম। তারপরে এখানে আমরা আলোচনা করলাম এই সংজ্ঞাটা আমি তোমাকে লিখে দিলাম, যেটা সংজ্ঞা কীরকম হবে। আর এখানে আমরা সমীকরণ নিয়ে কথা বললাম, যে সমীকরণটা আসলে তোমরা কিভাবে এখানে পাবা। এবার এখন আমরা আসি তারপরের আলোচনায়। আমরা এই পুরো ব্যাপারটা শিখতে গিয়ে জারণ আর বিজারণ দুটো নতুন বিক্রিয়ার নাম পেয়েছি। তো ওই দুটো বিক্রিয়া একটু তোমাদের আমরা শিখে দিই, তাহলে তোমাদের রসায়ন যখন পড়বা তখন তোমাদের সহজ হবে। তাহলে আমরা এখন দুটো নতুন বিক্রিয়া শিখলাম। একটা আমরা শিখলাম হচ্ছে জারণ, যেটাকে ইংরেজিতে বলে অক্সিডেশন। আরেকটা জিনিস আমরা শিখেছি, সেটা হলো বিজারণ, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি হলো রিডাকশন। আসলে আমরা একটু দেখি যে জারণ আর বিজারণ কি। তাহলে কোনো বিক্রিয়ায় যদি ইলেকট্রনের সারণ ঘটে, এটা সহজেভাবে মনে রাখতে পারো যে ইলেকট্রনের সারণ বা ইলেকট্রন ত্যাগ, কোনো বিক্রিয়া ইলেকট্রনের সারণ বা ইলেকট্রনের ত্যাগ হলে তাকে জারণ বলা হয়। এখন এই যে ইলেকট্রনের সারণ হচ্ছে, ইলেকট্রন নিতে কে আসবে বলো তো, হাইড্রোজেন, অক্সিজেন। তোমরা তো জানো যে হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন নিতে চায় না, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করতে চায়, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের সারণ হয়। জারণ বিক্রিয়ায়, মনে রাখো, জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের সারণ হয়। এই ইলেকট্রন নিতে আসবে কে, অক্সিজেন। তাহলে এখানে অক্সিজেন যুক্ত হয়, তাহলে অক্সিজেন যুক্ত হওয়াটাও কিন্তু জারণ। আর এখানে হাইড্রোজেন হচ্ছে মুক্ত হয়, এটাই হচ্ছে জারণ। আর এর বিপরীতটা হলো বিজারণ। তার মানে বিজারণে তাহলে কি ঘটবে, বিজারণে ইলেকট্রনের সারণ ঘটবে না, বরং ইলেকট্রন গ্রহণ হবে। ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে বিজারণ। এবং এখানে অক্সিজেন আসলে মুক্ত হয়ে যাবে আর হাইড্রোজেন যুক্ত হবে। এটা একটু নোট করে নাও, তাহলে তোমাদের রসায়নে যখন জারণ বিজারণ তোমরা পড়বা তখন একটু তোমাদের কাজে লাগবে। তাহলে আমরা আবার একটু তোমাদের মনে করে দেখি কি শিখলাম। প্রথমে আমরা একটা ধারণা নিলাম কিভাবে সালোক সংশ্লেষণ হয়, তারপরে আমরা এখানে সালোক সংশ্লেষণ সংজ্ঞা আমাদের শেখালাম, তারপরে সেটা সমীকরণ শিখালাম,
এখানে আমরা শিখলাম উপজাত কি। উপজাত হলো যেই যৌগটা আসলে বিক্রিয়ার মূল উৎপাদ নয়, কিন্তু ওই যে যে জিনিসটা রয়ে গেছে সেটা দিয়ে তৈরি হয়। আর এখানে হচ্ছে এটা হলো মূল উৎপাদ, মূল প্রোডাক্ট। এটা হচ্ছে আসল, এটা আমরা এমনিতেই পাই, এটা হচ্ছে বাই প্রোডাক্ট। তারপরে আমরা জারণ বিরোধের সংজ্ঞা শিখলাম। এবার আমরা এখানে আলোচনা করব এই পুরো ব্যাপারটা, এই সালোকসংশ্লেষণের পুরো ব্যাপারটা কয়টা উপাদানের মাধ্যমে হয়, সেই উপাদানগুলো। তাহলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কী কী উপকরণ লাগে আমরা সেটা একটু আলোচনা করি এখন। প্রয়োজনীয় উপকরণ, তাহলে এই পুরো ব্যাপারটাতে কি কি উপকরণ লাগে সেটা আমরা শিখে ফেলি। তো প্রয়োজনীয় উপকরণ মোটামুটি হচ্ছে 4টি। প্রথম কথা, 1 নাম্বার, সবচেয়ে প্রথমে আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ আসলে আমরা এই কার্বন ডাইঅক্সাইড থেকেই এই গ্লুকোজটা তৈরি করব। তো গ্লুকোজ তৈরি করতে যেহেতু কার্বন লাগবে, অক্সিজেন লাগবে, তো আমাদের 1 নাম্বার উপকরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা উদ্ভিদ সংগ্রহ করবে কই থেকে? উদ্ভিদ যেটা সংগ্রহ করবে হলো বায়ুমণ্ডল থেকে, এবং বায়ুমণ্ডল থেকে এই কার্বন ডাইঅক্সাইডটা সংগ্রহ করবে কি দিয়ে? পত্ররন্ধ্র দিয়ে সংগ্রহ করবে। তোমাদের একটু মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, এটা একটু মনে রাখতে পারলে ভালো। বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডটা রয়েছে সেটা কিন্তু 0.03%। আর জলে, পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.3%। তাহলে একটু মনে রাখতে পারলে ভালো যে বায়ুমণ্ডলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড 0.03%, তার তুলনায় কিন্তু পানিতে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, 0.3%। তাহলে বলো তো এখানে কিন্তু পানিতে কিন্তু যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি, তাহলে এই কারণে মনে রাখা ভালো যে পানির যে উদ্ভিদগুলো আছে, জলজ উদ্ভিদ, তারা কিন্তু সালোক সংশ্লেষণ করবে বেশি। যেহেতু সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি, তাই বেশি কার্বন ডাইঅক্সাইড দিয়ে তারা বেশি সালোক সংশ্লেষণ করবে। তাহলে জলজ আর স্থলজ এই দুই উদ্ভিদের মধ্যে বেশি সালোক সংশ্লেষণ কিন্তু করে হচ্ছে জলজ উদ্ভিদ, কারণ জলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা থাকে বেশি। তাহলে প্রয়োজনীয় উপকরণের মধ্যে 1 নম্বরে আমরা পেলাম কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বরে আমরা নিব হচ্ছে কি? পানি। এটাও মনে রাখা সহজ। কেন আমরা পানি নিব? কারণ এই যে এখানে কার্বনটা তো আমরা নিলাম, কিন্তু হাইড্রোজেনটা আমরা পাবো কই থেকে? তো এই হাইড্রোজেনের উৎস হিসেবে আমরা কি নিব? পানি নিব। এই পানিটার কাজই হচ্ছে হাইড্রোজেন দেওয়া। 3 নাম্বার, পানি তো আর এমনি এমনি হাইড্রোজেন দিবে না, পানিকে ভাঙতে হবে। পানিকে হাইড্রোজেন মানে পানি তো আর এমনি এমনি হাইড্রোজেন ছেড়ে দিবে না, ওখানে তো একটা বন্ধন আছে, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলের একটা বন্ধন আছে। এই পানিতে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল এর একটা বন্ধন আছে, তাহলে এই বন্ধন তোমার ভাঙতে হবে। এই বন্ধন ভাঙার জন্য আমার শক্তির প্রয়োজন। সো শক্তির উৎস হিসাবে এখানে উপস্থিত থাকতে হবে হলো সূর্যের আলো। তাহলে সূর্যের আলো এখানে কাজটা কি? সূর্যের আলো হচ্ছে শক্তির উৎস, তাহলে এটা থাকতে হবে। আর 4 নাম্বার, সূর্যের আলোকে শোষণ করতে হবে। সূর্যের আলোকে শোষণ করার জন্য আমাদের প্রয়োজন হবে রঞ্জক। রঞ্জককে বায়োলজিতে বলে পিগমেন্ট। রঞ্জককে বায়োলজিতে বলে পিগমেন্ট। তাহলে বিভিন্ন রঞ্জক বা পিগমেন্ট থাকতে হবে যারা এই আলোকে শোষণ করবে। আমি এখানে লিখেই রাখি, এটার কাজ হচ্ছে আলো শোষণ করা। এই পিগমেন্টের কাজ হচ্ছে আলো শোষণ করা। এবং তোমরা জানোই যদি সেই পিগমেন্টটা সবুজ বর্ণের হয় তাহলে আমরা কি বলি? তাহলে আমরা বলি হচ্ছে ক্লোরোফিল। সবুজ বর্ণের পিগমেন্ট হলে আমরা কি নাম দিই? ক্লোরোফিল নাম দিই। তারপরে ধরো তোমার যদি এটা সবুজ না হয়ে হলুদ যদি হয়, তাহলে হলুদের নাম আমরা কিন্তু দিই হচ্ছে জ্যান্থোফিল। তারপরে আমরা যদি ধরো হলুদের জায়গায় কমলা ধরনের পিগমেন্ট নিই, কমলা রঙের পিগমেন্ট নিই, তাহলে আমরা কিন্তু আবার তাকে বলি হচ্ছে ক্যারোটিন। কমলা হলে আমরা বলি ক্যারোটিন। এরকম বিভিন্ন পিগমেন্ট আমরা নিব। এই পিগমেন্টগুলোর কাজ হচ্ছে কি করবে? আলোকে শোষণ করবে। তাহলে দেখো তো এখানে প্রয়োজনীয় উপকরণ কী কী লাগবে? সবচেয়ে প্রথমে লাগবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজ তৈরি করার জন্য। তার সাথে হাইড্রোজেন যোগ করার জন্য লাগবে পানি। তো সেই পানিকে আবার ভাঙতে হবে, ভাঙার জন্য লাগবে হচ্ছে সূর্যের আলো, আর সূর্যের আলোকে শোষণ করার জন্য লাগবে হচ্ছে আমাদের পিগমেন্ট। এই হলো মোটামুটি প্রয়োজনীয় উপাদান। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো এই পুরো প্রক্রিয়াটা উদ্ভিদের ঘটবে কোথায়? এই পুরো প্রক্রিয়া উদ্ভিদের কোথায় ঘটে? তাহলে আমরা আসলে শিখে ফেলি যে উদ্ভিদের কোথায় ঘটে।
এটাকে তোমাদের বলে রাখা ভালো, উদ্ভিদের যেখানেই সবুজ আছে, উদ্ভিদের যে অংশটাই সবুজ সেখানেই এই প্রক্রিয়াটা ঘটে। সেটা যদি গাছের পাতা হয় তাহলে গাছের পাতাই ঘটবে, যদি কচি কোনো একটা চারার ধরো কাণ্ড হয়, তোমরা জানো যে কচি চারার কিন্তু কাণ্ড সবুজ রঙের হয়, সেখানেও ঘটবে। এমনকি সেটা যদি ফুলের বৃতি হয়, ফুলের বৃতি যদি সবুজ রঙের হয়, সেখানেও কিন্তু এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে পারে। তাহলে কোথায় ঘটবে? উদ্ভিদের যে কোনো সবুজ অংশে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটবে। কিন্তু প্রধানত কোথায় ঘটবে, যদি এই কথা বলা হয় প্রধানত কোথায় ঘটবে, তাহলে তোমাকে বলতে হবে গাছের পাতায় ঘটে। এখন গাছের পাতার কোন অংশে ঘটে সেটা তোমাদের শেখাই। তাহলে আমরা এটা বোঝার জন্য প্রথমে একটা গাছের পাতা নিলাম। তাহলে এক কথায় শেষ, সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? তাহলে আমরা এটাকে লিখেই রাখি। তাহলে উদ্ভিদের সবুজ অংশে, সবুজ অংশে সেটা হতে পারে পাতা, হতে পারে কচি কাণ্ড, হতে পারে সবুজ বৃতি, যদি সেই বৃতিটা কি হয় সবুজ হয় তাহলে সেখানেও হতে পারে। কিন্তু যদি বলা হয় প্রধানত কোথায় ঘটে, প্রধানত কোথায় ঘটে, তাহলে তোমাকে বলতে হবে গাছের পাতায় ঘটে প্রধানত। এখন আসো পাতার আবার কোন অংশে ঘটে সেটা যদি আমরা শিখি, তাহলে আমরা আরেকটা স্লাইড নিই। এটা বোঝার জন্য আমরা প্রথমে একটা এরকম পাতা নিলাম, এটাই ধরো গাছের পাতা নিলাম। এই গাছের পাতার ধরো আমরা এই অংশটা প্রস্থচ্ছেদ করলাম, কাটলাম, প্রস্থচ্ছেদ করে এটাকে আমরা কেটে ফেললাম। তাহলে আমরা কি কি পাবো, গাছের পাতায় কি কি অংশ পাবো দেখো। তো আমরা গাছের পাতা যদি এরকম প্রস্থচ্ছেদ করি, কেটে ফেলি, তাহলে প্রথমেই এইরকম আমরা একটা লেয়ার পাবো, একটা স্তর পাবো। এই স্তরটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্বত্বক। এটা হচ্ছে ঊর্ধ্বত্বক, ঊর্ধ্বত্বক পেলাম। আর একেবারে নিচে পাবো হচ্ছে আমরা নিম্নত্বক। তাহলে একটা ঊর্ধ্বত্বক পাবো, একটা পাবো হচ্ছে নিম্নত্বক, ত্বক পাবো। তাহলে গাছের পাতাকে যদি আমরা কাটি তাহলে একদম উপরে পাবো ঊর্ধ্বত্বক, নিচে পাবো হচ্ছে নিম্নত্বক। এখন এই ঊর্ধ্বত্বকে এইরকম, ঊর্ধ্বত্বকের নিচে এরকম লম্বা লম্বা কোষের সারি পাওয়া যাবে। দেখো তো, এই যে লম্বা লম্বা কোষের সারি যে দিলাম, এই লম্বা লম্বা কোষগুলো একই আকৃতির, সবাই লম্বা। তো সবাই লম্বা হওয়ার কারণে দেখো কোষগুলোর মাঝখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নাই, কোষ অবকাশ, দুই কোষের মাঝখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নাই, সবাই লম্বা, সবাই একসাথে এরকম কম্প্যাক্ট হয়ে আছে, এদের মাঝে কোনো ধরনের ছিদ্র নাই। এই যে কম্প্যাক্ট হয়ে আছে, লম্বা লম্বা আমরা অনেকগুলো কোষ দেখতে পাচ্ছি একসাথে কম্প্যাক্ট হয়ে আছে, এই স্তরটাকে কিন্তু বলা হয় প্যালিসেড। এই স্তরটাকে বলা হয় প্যালিসেড। এটা একটু মনে রাখতে পারলে ভালো, এটাকে বলা হয় প্যালিসেড। আসলে মজার একটা তথ্য হলো, এই প্যালিসেড কথাটা কিন্তু আসছেই হচ্ছে পুল থেকে। পুল আমরা দেখো না, ওই যে তোমার কোনো একটা বাউন্ডারিতে বা কোনো একটা জমিতে যখন আমরা হলো বেড়া দিই, বেড়া, তখন ওই বেড়া দেওয়ার জন্য কি করি, লম্বা লম্বা এরকম করে খুঁটি পুঁতি না, খুঁটি, খুঁটিকে কি বলা হয়, পুল বলা হয়। খুঁটি, স্তম্ভ, এগুলোকে পুল বলে না? তাহলে এই যে লম্বা লম্বা পুল দিয়ে আমরা যে বেড়াটা তৈরি করলাম, এই বেড়াটাকে বলা হচ্ছে প্যালিসেড। সবুজ রঙের এরকম অনেকগুলো কোষ, লম্বা লম্বা কোষ, সবাই লম্বা, এই জন্য ঘন সন্নিবেশিত হয়ে থাকবে, কোনো ফাঁকা জায়গা থাকবে না, এই স্তরটাকে আমরা বলবো প্যালিসেড। এরপরে এর নিচের দিকে যে অংশটা আছে, এইখানে অনেকগুলো কোষ বিভিন্ন আকৃতির থাকবে, বিভিন্ন আকৃতির কোষ, কেউ ষড়ভুজাকার, কেউ ত্রিভুজাকার, কেউ চতুর্ভুজ, কেউ পঞ্চভুজ, ঠিক নাই, এরকম অসংখ্য রকমের এরকম কোষ নিচের দিকে থাকবে। এই যে দেখো নিচের দিকে যে কোষগুলো আমি আঁকালাম, এই কোষগুলোর কিন্তু নির্দিষ্ট আকৃতি নাই, এই কোষগুলোর কোনো নির্দিষ্ট আকৃতি কিন্তু নাই, দেখো বিভিন্ন আকৃতির। তাহলে বিভিন্ন আকৃতির হলে কিন্তু তারা সবাই এরকম ঘন হয়ে থাকতে পারবে না, তাদের মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা থাকবে। ছবির দিকে তাকায় দেখো, এই যে কোষগুলো আমি আঁকাইছি এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ফাঁকা জায়গা আছে, এবং এই ফাঁকা জায়গাগুলো থাকার কারণে এটা দেখতে অনেকটা স্পঞ্জের মতো, এই কারণে কিন্তু এর নাম হচ্ছে স্পঞ্জি অংশ। তাহলে উপরের অংশটা দেখো, উপরের অংশটা কিন্তু প্যালিসেড, প্যালিসেড মানে হচ্ছে বেড়া,
সবগুলা কোষ লম্বা খুঁটির মতো, লম্বা পোলের মতো, খুঁটির মতো, সবগুলা কোষ লম্বা খুঁটির মতো হয়ে, সবাই যেহেতু লম্বা, কোনো ধরনের ফাঁকা জায়গা নেই, একেবারে ঘন হয়ে লেগে আছে। এই অংশটাকে আমরা বলি প্যালিসেড, একেবারে মসৃণ হয়ে আছে। আর নিচের অংশের কোষগুলো দেখো নির্দিষ্ট আকৃতি নাই, অনিয়ত আকৃতি। অনিয়ত আকৃতি মানে হলো নির্দিষ্ট আকৃতি নাই, তার মানে এদের মধ্যে ফাঁকা জায়গা থাকবে স্পঞ্জের মতো, এদের নাম হচ্ছে স্পঞ্জি। তাহলে উপরের অংশের নাম হচ্ছে প্যালিসেড, নিচের অংশের নাম হচ্ছে স্পঞ্জি অংশ। এবং এদের মাঝখানে আর কি থাকতে পারে? এদের মাঝখানে থাকতে পারে, তোমরা জানো, পানি পরিবহন এবং তোমার খনিজ লবণ পরিবহনের জন্য এরকম কিছু নলের মতো টিস্যু থাকতে পারে, আমরা বলি জাইলেম। এছাড়া থাকতে পারে কতগুলো হচ্ছে এরকম ফ্লোয়েম থাকতে পারে এরকম। তাহলে খাদ্য পরিবহনের জন্য এরকম ফ্লোয়েম থাকতে পারে, পানি পরিবহনের জন্য কি থাকতে পারে? এরকম জাইলেম থাকতে পারে। এগুলো পাতার মাঝখানে থাকতে পারে। তো এই যে তোমার এখানে যে আমরা লিখলাম একটু আগে স্পঞ্জি আর প্যালিসেড, এই স্পঞ্জি আর প্যালিসেড অংশটা পাতার ঠিক মাঝ বরাবর থাকে। মাঝ বরাবর থাকে বলে এই অংশটাকে বলা হয় পাতার মেসোফিল অংশ। এই অংশটাকে বলা হয় পাতার মেসোফিল অংশ। এই যে লেখা আছে মেসো, মেসো মানে হচ্ছে মাঝখানে, আর এই যে ফিল বানানটা খেয়াল করো, PHYLL, ফিল। এই ফিল মানে হচ্ছে আসলে পাতা। তাহলে পাতার মাঝখানে থাকে হচ্ছে এরকম প্যালিসেড এবং স্পঞ্জি অংশ। এটাকে আমরা কিন্তু কি বলি দেখো তো? মেসোফিল টিস্যু বা মেসোফিল অংশ বলি। এই যে মেসোফিল অংশ, এই মেসোফিল অংশটাতেই মেইনলি কি হয়? সালোক সংশ্লেষণটা হয়। এবার এখন এটা তোমাদের বোঝার জন্য একটু আমি তোমাদের সহজ করে দিই। তোমরা খেয়াল করে দেখবা, ওই যে তোমার হচ্ছে যে কাঁঠাল পাতা কিংবা আম পাতা খেয়াল করবা, যেগুলো হচ্ছে দ্বিবীজপত্রী গাছ, সেগুলা গাছের পাতা খেয়াল করে দেখো, ওই পাতাগুলোর যে অংশটা সূর্যের আলোর দিকে থাকে, উপরের অংশ, ওখানে হাত দিয়ে এরকম করে স্পর্শ করলে অত্যন্ত মসৃণ এবং গাঢ় রঙের হয়। আর দেখবা তার উল্টা দিকে যেটা যেটা আলোর বিপরীত দিকে থাকে, ওই অংশটা তুমি হাত দিবা দেখবা যে খসখসে এবং ছোট ছোট ছিদ্রের মতো হয়। তাহলে কি বোঝা গেল? গাছের পাতার উপরের অংশ যেটা সূর্যের আলোর দিকে মুখ করে থাকে, ওইটা অত্যন্ত মসৃণ হয়, গাঢ় রঙের হয়, কারণ ওই অংশের দিকে থাকে হলো প্যালিসেড অংশ। আর যে অংশটা থাকে নিচের দিকে গাছের পাতার, ওই যে তোমার হচ্ছে যে সূর্যের আলোর বিপরীত দিকে থাকে, নিচের দিকে থাকে, ওই অংশটা হয় হলো স্পঞ্জি, ফাঁকা ফাঁকা হয়। কেন স্পঞ্জি হয়? ওই অংশে আসলে অনেকগুলো এরকম ছোট ছোট ছিদ্র থাকে। ওই যে আমরা একটু আগে দেখলাম না পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র থাকে হচ্ছে গাছের পাতার নিম্নত্বকে। এই যেখানে দেখো ছিদ্র অনেকগুলো, এগুলো হচ্ছে হলো পত্ররন্ধ্র, এগুলো হচ্ছে পত্ররন্ধ্র। তো এই কারণে যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাদের দেখবা গাছের উপরের দিকে একদম তেলতেলে মসৃণ গাঢ় রঙের, ওগুলো হচ্ছে প্যালিসেড অংশ, অত্যন্ত মসৃণ। আর নিচের দিকে দেখবো খসখসে হালকা রঙের, এগুলো হচ্ছে স্পঞ্জি অংশ, বুঝছো? ওই প্যালিসেড আর স্পঞ্জিকে একসাথে বলা হয় মেসোফিল। এবং এই মেসোফিলের মধ্যে কি ঘটে? মেসোফিলের মধ্যে হচ্ছে সালোক সংশ্লেষণটা ঘটে। এবং যদি আমরা আরও বিস্তারিত যদি দেখতে যাই যে মেসোফিলের আসলে কোথায় ঘটে, আরও যদি বিস্তারিত দেখতে যাই, তাহলে আমরা তোমাদেরকে সহজ করে দেখাই। দেখো, আমরা যদি এখন এই প্যালিসেডের একটা কোষকে নিয়ে আসি, ধরো এটা প্যালিসেডের একটা কোষ, এটা একটা কোষ, তাহলে এটা হচ্ছে ধরে নাও এই প্যালিসেড অংশের একটা কোষ। তো এই কোষের বর্ণ সবুজ কেন? এই কোষের বর্ণটা সবুজ হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে অসংখ্য সবুজ বর্ণের অঙ্গাণু থাকে। এই যে সবুজ বর্ণের অঙ্গাণু কোষের ভিতরে সাইটোপ্লাজমে, তাহলে আমি লিখেই রাখি যেন তোমাদের ভুল না হয়। তাহলে এই প্যালিসেড কোষের যে সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমে সবুজ বর্ণের অঙ্গাণু পাওয়া যায়। সেই অঙ্গাণুকে বলা হচ্ছে হলো ক্লোরোপ্লাস্ট। তোমরা কিন্তু অনেকে ভুল করো। ভুলটা কি করো? যদি বলা হয় সবুজ বর্ণের অঙ্গাণু, অঙ্গাণু যদি বলা হয় সবুজ বর্ণের অঙ্গাণু, বা ধরো বললাম সবুজ বর্ণের প্লাস্টিড, তাহলে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। কিন্তু যদি বলি সবুজ বর্ণ বা সবুজ পিগমেন্ট, তাহলে কিন্তু ক্লোরোপ্লাস্ট বলবো না, তখন আমরা বলবো হচ্ছে ক্লোরোফিল।
ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল কিন্তু প্লাস্টিড নয়। ক্লোরোফিল যখন বলবো তখন একটু মনে রাখার চেষ্টা করতে হবে, ক্লোরোফিল বললে সেটা হচ্ছে পিগমেন্ট, সেটা হচ্ছে পিগমেন্ট বা বর্ণ। আর যদি তোমাকে বলা হয় না প্লাস্টিড বা অঙ্গাণু বলো, তাহলে ক্লোরোপ্লাস্ট। তো এই ক্লোরোপ্লাস্টের ভিতরে এই পুরো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে। তাহলে আমরা মোটামুটি সালোক সংশ্লেষণ কাকে বলে, তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে হয় সংক্ষেপে আমরা সে শিখলাম, কি কি উপকরণ লাগে সেটাও শিখলাম, এখানে কে উপজাত কে মূল উপাদান সেটা শেখা হলো, এবং কোথায় ঘটে সেটাও শেখা হলো। এখন আসলে আমি তোমাদের বই দাগায় দিব। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায়ে চলে যাও। 4র্থ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 67 বের করো। হ্যাঁ, 4র্থ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 67 বের করে আমি তোমাদের দেখায় দিই। এই যে দেখো 67 নাম্বার পৃষ্ঠা, 4র্থ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 67-তে চলে যাও। তোমরা এই যে এই টপিকটা পাবা, আমরা আজকে এই টপিকটা আলোচনা করেছি, তাই এটা আমরা দেখায় দিব। সালোক সংশ্লেষণ এটা আমরা তোমাদের আজকে পড়ালাম, তো এটা আমরা এখন দেখায় দিব। বইটা বের করে ফেলো এবং আমি এটা তোমাদের দেখায় দিই। তো দেখো এখানে আসলে কোন কোন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটা আমি তোমাদের মার্ক করে দিই। এখানে গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাটা, হ্যাঁ, এই যে সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সবুজ উদ্ভিদের এই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এটা তোমাদের সংজ্ঞার জন্য প্রয়োজন, এটা জাগাতে হবে। এবং এটা তোমাদের ব্যাখ্যামূলক বিভিন্ন প্রশ্নে আসতে পারে যে এই প্রক্রিয়া আসলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সূর্যের আলোক শক্তি এই যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এই অংশটা তোমাদের দরকার হবে। তারপরে এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হলো সেটা জমা থাকে কোথায়, এটা একটু মনে রাখতে পারলে ভালো। উদ্ভিদ এই খাদ্যটাকে ফল, মূল এবং কাণ্ড অথবা পাতায় সঞ্চিত রাখে। যদি মনে রাখতে পারো খুবই ভালো। সঞ্চিত থাকে কিন্তু গ্লুকোজ নামে নয়, তৈরি হয় উৎপাদন হয় হচ্ছে গ্লুকোজ, কিন্তু সঞ্চিত থাকে হচ্ছে স্টার্চ। এটা পাশে মার্ক করে রাখতে পারো যে স্টার্চ সঞ্চিত থাকে, স্টার্চ থাকে হচ্ছে সঞ্চিত। হ্যাঁ, স্টার্চ সঞ্চিত থাকে, শুধু থাকবে হচ্ছে স্টার্চ, গ্লুকোজ না। গ্লুকোজ তৈরি হবে কিন্তু অনেকগুলো গ্লুকোজ মিলে স্টার্চ তৈরি হয়ে সেই স্টার্চ নামে কি হবে, সঞ্চিত থাকে। তাহলে স্টার্চ নামে সঞ্চিত থাকে, এটা পাশে নোট করে রাখো। এখন আসলে প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে, আমরা তো আগেই বলেছিলাম প্রয়োজনীয় উপকরণ লাগবে হচ্ছে 4টা। 4টার মধ্যে 1 নম্বরে কার কথা বলবো, 1 নম্বরে বলবো আমরা কার্বন ডাই অক্সাইডের কথা। কারণ কার্বন ডাই অক্সাইড থেকেই মূলত গ্লুকোজ তৈরি হবে, কিন্তু কার্বন ডাই অক্সাইড থাকলে তো হবে না, হাইড্রোজেন লাগবে। সেই জন্য আমাদের 2 নম্বর কি প্রয়োজন, পানি প্রয়োজন। এখন এই পানি থেকে আবার হাইড্রোজেনকে আবার মুক্ত করে নিয়ে আসতে হবে, ভেঙে নিয়ে আসতে হবে। সেই ভাঙাভাঙির জন্য প্রয়োজন শক্তি। শক্তির উৎস হিসেবে লাগবে হচ্ছে আমার 3 নম্বর আলো। এবার সেই আলোকে আমি শোষণ করব যে রঞ্জক কণা দিয়ে বা পিগমেন্ট দিয়ে, তাকে আমি বলবো হচ্ছে ক্লোরোফিল। তাহলে এখানে প্রয়োজনীয় উপাদান মোট 4টি। তাহলে এই 4টা মার্ক করতে পারো যে এখানে মোট 4টি উপাদান আমাদের প্রয়োজন হবে। 1 নম্বরে কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বরে পানি, 3 নম্বরে হচ্ছে আলো এবং 4 নম্বর হচ্ছে ক্লোরোফিল। এই 4টা উপকরণ আমাদের প্রয়োজন হবে। তারপর আমরা চলে আসি নিচের অংশে। তাহলে আমরা এখানে সমীকরণটা দেখার চেষ্টা করি। এখানে দেখো সমীকরণটা খেয়াল করো, থাকতেছে না, সরি। আচ্ছা, এটা চেঞ্জ হচ্ছে না, আমরা এখানেই দেখার চেষ্টা করি, সমস্যা নেই। এরপরে এখানে প্রয়োজন হবে কি কি দেখো, এই যে সমীকরণটা, এই সমীকরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। এটা এমসিকিউ বা ইয়াতে পরীক্ষাতে তোমাদের আসবে, সমীকরণটা একটু মার্ক করে রাখো। সমীকরণটা মনে রাখা খুবই সহজ। আমরা তৈরি করবো হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজে আমাদের কার্বন প্রয়োজন, এই যে কার্বন প্রয়োজন, সেই জন্য আমরা নিব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 6টা কার্বন প্রয়োজন, তাহলে আমরা নিব হচ্ছে 6টা কার্বন ডাইঅক্সাইড। এখন আমাদের তারপরে কি প্রয়োজন, হাইড্রোজেন প্রয়োজন 12টা। তো পানির মধ্যে কিন্তু এই যে এভাবে কিন্তু থাকে, এভাবে থাকে, এটা কিন্তু পানি, তাহলে এক পানি থেকে 1 হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে 12 হাইড্রোজেন পেতে গেলে আমাদের কয়টা লাগবে, 12টা পানি লাগবে। সো 6টা কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি যুক্ত হবে। এই পানি ভাঙতে আমাদের কি প্রয়োজন, সূর্যের আলো। আর সূর্যের আলো শোষণ করতে কি প্রয়োজন, ক্লোরোফিল রঞ্জক। এটা দিয়ে আমি আলো শোষণ করবো, পানিটা ভেঙে ফেলবো, ব্যাস এই বিক্রিয়াটা হবে। এবং এখানে আমি উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে পাবো হচ্ছে পানি এবং অক্সিজেন। এরা হচ্ছে আমাদের উপজাত, মানে আমরা ওগুলো তৈরি করার উদ্দেশ্য ছিল না, কিন্তু বিক্রিয়া করতে গিয়ে ওই যে তোমার হচ্ছে যে অবশিষ্ট যে
উপকরণগুলো ছিল সেগুলো দ্বারা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে বাই প্রোডাক্ট। তাহলে এই সমীকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা নিচের দিকে খেয়াল করি, এটা হয় কোথায়? পাতার মেসোফিল টিস্যুতে। এই যে মেসোফিল টিস্যুতে, এটা ইম্পর্টেন্ট। মেসোফিল আমরা একটু আগে তোমাদের বলেছি যে মেসো মানে হচ্ছে মাঝখানে, মেসো মানে হচ্ছে মাঝখানে। আর এই যে ফিল লেখা আছে, তাহলে এই ফিলটা যদি আমি এখানে লিখে দিই, এই যে এইরকম বানান ফিল, এই ফিল মানে হচ্ছে পাতা, তাহলে পাতার মাঝখানের অংশকে আমরা কি বলি? মেসোফিল। তাহলে এই মেসোফিল অংশে এই প্রক্রিয়াটা হয়, এটা হচ্ছে প্রধান স্থান, এটা হচ্ছে প্রধান স্থান। এবং মনে রাখতে হবে পাতা ছাড়াও কিন্তু গাছের অন্যান্য যে কোনো সবুজ অংশে কিন্তু এই পুরো প্রক্রিয়াটা ঘটতে পারে। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটা পাতা ছাড়া যে কোনো জায়গাতেই হতে পারে। আচ্ছা, তারপরে আমরা একটু খেয়াল করি যে তারপরে এখানে কি কি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এখান থেকে এই পেজ আর খুব ইম্পর্টেন্ট নাই, তাহলে এটা আমরা দাগায় নাও এটুকু। এরপর আমরা পরের পেজে চলে যাব। পরের পেজে দেখো, এই যে একটু আগে দেখা আমরা ছবিতে দেখাইলাম, পাতার প্রস্থচ্ছেদ করছে। এই দেখো লম্বা লম্বা কোষগুলো হচ্ছে প্যালিসেড, আর এই যে নিচের দিকে স্পঞ্জি, এলাকার সাথে বলা হয় মেসোফিল টিস্যু। তার ক্লোরোপ্লাস্টের মধ্যে এটা ঘটে। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই লাইনটা একটু খেয়াল করতে হবে। এই যে বায়ুমণ্ডলে 0.03%, আর হচ্ছে যে পানিতে হচ্ছে 0.3%। তাহলে পানিতে বেশি হয়ে গেল, পানিতে অনেক বেশি এটা। তার মানে এই কারণে এই লাইনটা আঁকাতে হবে, জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার স্থলজ থেকে বেশি। তার মানে ব্যাপারটা আমরা এভাবে একটু মার্ক করে রাখতে পারি, জলজ উদ্ভিদে বেশি হবে কার থেকে? স্থলজ উদ্ভিদ থেকে। এটা মার্ক করে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট। আর এই যে এখানে হচ্ছে অক্সিজেন এবং পানি হচ্ছে উপজাত বা বাই প্রোডাক্ট, এটা একটু মার্ক করতে হবে যে অক্সিজেন এবং পানি হচ্ছে উপজাত বা বাই প্রোডাক্ট। আর এটা আসলে একটা জারণ বিজারণ প্রক্রিয়া, এবং মানে পানিটা জারিত হয়, এটা ইম্পর্টেন্ট। পানিটা জারিত হয় কেন? পানি জারিত হয়, পানি এই জন্য জারিত হয় যে পানি মানে হচ্ছে এইরকম, এখান থেকে হাইড্রোজেন মুক্ত হয়, হাইড্রোজেন এখান থেকে মুক্ত হয়। এই যে হাইড্রোজেন যে মুক্ত হয়, এই জন্য এখানে পানির জারণ ঘটে। আর ওই হাইড্রোজেনটা গিয়ে কার সাথে যুক্ত হলো? কার্বন গ্যাসের সাথে। তাই এখানে যেহেতু হাইড্রোজেন যুক্ত হয়, এখানে যেহেতু হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে এখানে কি হয়? কার্বন গ্যাসের বিজারণ ঘটে। এটুকু মার্ক করতে হবে তোমাদের। তাহলে মোটামুটি আমরা আমাদের যেটুকু আজকে পড়লাম এটা তো দেখায় দিলাম। এর পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ এই যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া এটা আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো। ক্লাসটা ভালোভাবে করবা, এবং এই ক্লাসের উপরে যে পরীক্ষা আমরা নিব সেই পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করবা, কিন্তু তার আগে অবশ্যই এই ক্লাসটা কমপক্ষে হলেও 3 বার ভালোভাবে দেখে ফেলবা। ঠিক আছে? আল্লাহ হাফিজ।